ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মন দিয়ে পড়াশোনা চলছে তো? আজ আমি তোমাদের জন্য মেন্টাল হেলথ নার্সিং এর আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা ডিসকাস করব ডিফেন্স মেকানিজম নিয়ে। ডিফেন্স মেকানিজম নিয়ে তোমাদের একটু কনফিউশন সবসময় কাজ করে এবং আজকে আমি চেষ্টা করব তোমাদের সেই কনফিউশন কিছুটা হলেও দূর করার। চলো তবে শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলি, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য আমরা একটি ফ্রি মক টেস্ট সিরিজ প্রিপেয়ার করেছি, যেখানে থাকছে সাবজেক্ট ওয়াইজ টেস্ট এবং 3টে ফুল টেস্ট। তাই তোমরা যারা এখনো নার্সিং পাঠশালা কমিউনিটি গ্রুপ জয়েন করোনি, তারা তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে জয়েন করে নিও। আমাদের মক টেস্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়াও আমাদের ডেলি এমসিকিউ প্র্যাকটিসের জন্য একটি ব্রডকাস্ট চ্যানেলও রয়েছে, তোমরা ওখানেও জয়েন করতে পারো। এই মক টেস্টগুলো পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিং এবং আরো অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের হেল্প করবে। চলো তবে আজকের টপিক শুরু করা যাক। প্রথমেই বলি, ডিফেন্স মেকানিজম বলতে আমরা কি বুঝি। দ্য মেথডস অফ অ্যাটেম্পটিং টু প্রোটেক্ট সেলফ and cope with basic drives or emotionally painful thoughts, feelings or events। অর্থাৎ ইমোশনালি পেইনফুল যে সমস্ত থটস রয়েছে, ইভেন্টস রয়েছে, ফিলিংস রয়েছে, স্ট্রেস রয়েছে, যেখান থেকে আমরা বেরোতে চাই, সেই বেরিয়ে আসার যে মেকানিজমটা রয়েছে সেটাকেই আমরা ডিফেন্স মেকানিজম বলছি। অর্থাৎ আমার সাথে কোনো একটা খারাপ ইভেন্ট হয়ে গেছে, যেটা আমার একদমই ভালো লাগে না, আমি মনে করতেও হয়তো চাই না, তো সেখান থেকে আমি বেরিয়ে আসবো, কিভাবে বেরিয়ে আসবো, তার যে মেকানিজমটা কাজ করছে সেটাকেই ডিফেন্স মেকানিজম বলছে। দ্য পারপাস ইজ টু রিডিউস অর এলিমিনেট অ্যাংজাইটি। এবং শুধু অ্যাংজাইটি নয়, অ্যাংজাইটি থাকতে পারে, স্ট্রেস থাকতে পারে, কোনো খারাপ ইনসিডেন্ট, সবকিছু সেখান থেকে বেরিয়ে আসার যে মেকানিজম সেটাকেই আমরা ডিফেন্স মেকানিজম বলি। এক্সাম্পল বলতে ডিসপ্লেসমেন্ট, সাবলিমেশন, রিপ্রেশন, রিগ্রেশন, প্রজেকশন, ডিসোসিয়েশন, আরো অনেক কিছু আছে। আমি চেষ্টা করেছি পুরো টপিকটাকে কভার করার, তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। চলো আজকের ফার্স্ট কোশ্চেন। In which defense mechanism anxiety is expressed through physical symptoms। অর্থাৎ আমার মধ্যে যে অ্যাংজাইটিটা হয়েছে সেটাকে আমি ফিজিক্যাল সিমটমস এর মাধ্যমে প্রকাশ করব। প্রজেকশন, রিগ্রেশন, কনভার্সন, হাইপোকন্ড্রিয়াসিস। চলো দেখে নিই এগুলো কোনটা কি। প্রথমেই বলি প্রজেকশন। প্রজেকশন কি? one's own unacceptable feelings and thoughts are expressed as if they are due to others। অর্থাৎ আমি কিছু একটা বিহেভিয়ার। কনভার্সন। কনভার্সন বলতে আমরা কি বুঝি? স্ট্রং ইমোশনাল কনফ্লিক্টস আর এক্সপ্রেসড অর কনভার্টেড ইন্টু ফিজিক্যাল সিমটমস। অর্থাৎ আমার ইমোশনাল কনফ্লিক্টটা ফিজিক্যাল সিমটমসের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আমার মধ্যে একটা ইমোশন কাজ করছে যেটা আমি রিজলভ করতে পারছি না, এবং তার ফলে আমার বডিলি প্রেজেন্টেশন হচ্ছে একটা ফিজিক্যাল সিমটম দিয়ে, যেটা কিন্তু আমি নিজে ইচ্ছে করে দেখাচ্ছি, বা মানে আমার পেটে ব্যথা করছে না কিন্তু আমি বলছি পেটে ব্যথা করছে, সেটা কিন্তু নয়। পেটে ব্যথা আমার মনে হচ্ছে করছে, কিন্তু সেটার কোনো কজ নেই, এবং সেটা আমার প্রেজেন্ট করছে কিন্তু ইমোশনাল কনফ্লিক্টের কারণে। সেটাই হচ্ছে আমার কনভার্সন। কনভার্সন ডিসঅর্ডার তোমরা পড়েছো। তাহলে কনভার্সনের এক্সাম্পল যদি আমি দিই, যেমন ধরো একটা বাচ্চা, তার হচ্ছে খুব ভয় লাগছে, এবং সেই যে ভয় লাগছে সেটা কিছু বলছে না, সে বলছে যে আমার জিআই প্রবলেম, অর্থাৎ আমার পেটে ব্যথা করছে, বা পেটটা ব্যথা করছে, বারবার সে বলছে যে আমার পেট ব্যথা করছে, কিন্তু তার কোনো কজ নেই। মানে তুমি যদি দেখতে দেখতে যাও যে মেডিকেল কোনো কজ রয়েছে কিনা পেটে ব্যথার পেছনে, তার কিন্তু কোনো কজ নেই, কিন্তু সে যে অ্যাংজাস হয়ে রয়েছে যেটাকে সে ডিনাই করে যাচ্ছে, কিন্তু সেই কারণে তার এই সিমটমটা দেখা যাচ্ছে। আরো একটা এক্সাম্পল, যেমন ধরো একজন ওমেন যার একটা সাইকোজেনিক প্যারালাইসিস ডেভেলপ করেছে হাতে, যার ফলে তাকে কি করতে হচ্ছে না, তার কোনো রিলেটিভের কেয়ার দিতে হচ্ছে না, বা বাড়ির কোনো কাজকর্ম করতে হচ্ছে না, যেই কারণে তার একটা সাইকোজেনিক প্যারালাইসিস তৈরি হয়েছে। কিন্তু তুমি যদি এখানটায় যদি টেস্ট করে দেখতে যাও যে তার আদৌ কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে কিনা, যেই কারণে এই প্যারালাইসিসটা ডেভেলপ করলো, তুমি কিন্তু কোনো কজ খুঁজে পাবে না। বুঝতে পারলে? তাহলে ইমোশনাল কনফ্লিক্ট, তার তার ভেতরে কিছু একটা ইমোশন কাজ করছে, যেই কনফ্লিক্টের কারণে তার একটা ফিজিক্যাল সিমটম প্রকাশ পেলো, এবং এই ফিজিক্যাল সিমটমটা কিন্তু উইলিংলি যে আমি দেখাচ্ছি সেটা কিন্তু নয়। বুঝতে পারছো তো? আমি উইলিংলি কিন্তু দেখাচ্ছি না, আমার তৈরি হচ্ছে ফিজিক্যাল সিমটমের মাধ্যমে আমার কনফ্লিক্টটা প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে আমার কনভার্সন। ক্লিয়ার হয়েছে? এরপরে এসো হাইপোকন্ড্রিয়াসিস। হাইপোকন্ড্রিয়াসিসটা কি? এটাও এক ধরনের সোমাটাইজেশনের ডিসঅর্ডার। সোমাটোফর্ম ডিসঅর্ডার তোমরা পড়েছো। সোমাটোফর্ম ডিসঅর্ডারের মধ্যে একটা পার্ট হচ্ছে আবার হাইপোকন্ড্রিয়াসিস। এখানে কি হয়? পারসিস্টেন্ট অ্যাবনর্মাল অ্যাংজাইটি দ্যাট ওয়ান হ্যাজ আ ডিজিজ অলদো মেডিকেল এভিডেন্সেস হ্যাজ প্রুভেন আদারওয়াইজ। অর্থাৎ মেডিকেল এভিডেন্স কিছু নেই,
কিন্তু আমার মধ্যে একটা সবসময় অ্যাংজাইটি কাজ করছে যে আমার বড় কোনো ডিজিজ হয়ে রয়েছে। হুম? তাহলে হাইপোকন্ড্রিয়াসিস এবং কনভার্সন এই দুটো কিন্তু সিমিলার। তাহলে দেখো কনভার্সনের ক্ষেত্রে তোমার ইমোশনাল কনফ্লিক্টটার জন্য ফিজিক্যাল সিমটমস হচ্ছে এবং সেটা ভেতর থেকেই হচ্ছে। আর হাইপোকন্ড্রিয়াসিসে কি হচ্ছে, এখানেও তোমার একটা পারসিস্টেন্ট অ্যাবনর্মাল অ্যাংজাইটি কাজ করছে, যেখানে তুমি মেডিকেল এভিডেন্স দিয়ে প্রুফ করতে পারবে না যে তার কোনো ডিজিজ রয়েছে। কনভার্সন বা কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হয়, এখানে যে সাইন সিমটমস গুলো দেখা যায় সেগুলো কিন্তু একটু সিরিয়াস টাইপের হয়, যেমন ধরো প্যারালাইসিস হলো বা সিজার দেখা গেল, এই ধরনের হয়, যেমন হিস্ট্রি আমরা বলি যেটাতে, সেরকম জিনিসপত্র হচ্ছে। আর হাইপোকন্ড্রিয়াসিসে কি হয়, সেরকম ভাবে কোনো পার্টিকুলার বা কোনো সিরিয়াস বডি মানে সিমটমস তোমরা দেখতে পাবে না। এখানে ছোটখাটো যেমন হয়তো হেডেক হচ্ছে, ডিজিনেস হচ্ছে, এবং এখানে হাইপোকন্ড্রিয়াসিসের ক্ষেত্রে পেশেন্টের মেইন কনসার্ন হচ্ছে যে আমার কোনো ডিজিজ হয়ে গেছে এবং আমার কোনো একটা বড় রোগ হয়েছে যেটাতে কিনা আমার লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি হয়েছে, অর্থাৎ আমি মারা যেতে পারি। এবং তার জন্য হাইপোকন্ড্রিয়াসিসের পেশেন্টরা কি করবে, বারবার হসপিটালে যাওয়া বা ডক্টরের কাছে যাওয়া, বারবার বিভিন্ন রকমের টেস্ট করা, এই জিনিসগুলো হাইপোকন্ড্রিয়াসিসে হতে থাকে। তাহলে এখানে একটা ফাইন লাইন ডিফারেন্স রয়েছে কনভার্সন এবং হাইপোকন্ড্রিয়াসিসের মধ্যে, যেটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডারে পেশেন্টের কিন্তু ডক্টরের কাছে বারবার যাচ্ছি বা সেই জিনিসগুলো করছি সেটা করে না, সেখানে তার বডিলি সিমটম একটা প্রেজেন্ট হচ্ছে যার কোনো মেডিকেল বেসিস নেই। আর হাইপোকন্ড্রিয়াসিসের ক্ষেত্রে কি হচ্ছে, পেশেন্ট কনসার্ন হয়ে যাচ্ছে, এটাই বারবার বলছে যে আমার একটা বড় ডিজিজ হয়েছে এবং আমি মারা যাব, আমার ক্যান্সার হয়ে গেছে বা আমার পেটের মধ্যে একটা কিছু হয়ে গেছে, বড় টিউমার হয়ে গেছে, আমি মারা যাব, আমার অপারেশন করতে হবে, এই রকম ধরনের কথাবার্তা তার মধ্যে তুমি দেখতে পাবে। বুঝতে পারলে? তাহলে আমাদের কোশ্চেন এখানটা কি ছিল, ইন হুইচ ডিফেন্স মেকানিজম অ্যাংজাইটি এক্সপ্রেস থ্রু ফিজিক্যাল সিমটমস, অ্যাংজাইটিটা ফিজিক্যাল সিমটমের মাধ্যমে দেখা যাবে তাহলে আমার কনভার্সন। হাইপোকন্ড্রিয়াসিস কেন হলো না বুঝতে পারলে, হাইপোকন্ড্রিয়াসিসে কিন্তু অ্যাংজাইটি থ্রু ফিজিক্যাল সিমটমস হয় না। এখানে তোমাকে একটা স্টেটমেন্ট দেবে যে পেশেন্ট বলছে যে আই এম হ্যাভিং আ সিরিয়াস ডিজিজ অ্যান্ড আই এম গোয়িং টু ডাই, এরকম ভাবে একটা দিয়ে দেবে, তখন যদি তোমার হয় তখন সেখানে অ্যান্সার হবে কিন্তু হাইপোকন্ড্রিয়াসিস। তাহলে হাইপোকন্ড্রিয়াসিসের পেশেন্ট এই ধরনের কথাবার্তা বলবে যে আমার লাইফ থ্রেটেনিং ডিজিজ হয়েছে, আমি মারা যেতে পারি, কিন্তু কনভার্সেন্ট ডিসঅর্ডারে কিন্তু পেশেন্ট এরকমের কথাবার্তা বলবে না। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে তো? চলো নেক্সট কোশ্চেন। The defense mechanism which returns to the earlier developmental stage. তাহলে এটা আমি তোমাদের এখনই পড়ালাম, যেখানে আমরা আর্লি ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে যাচ্ছি। রিপ্রেশন, রিগ্রেশন, রেশনালাইজেশন, প্রজেকশন। তাহলে এখানটা অ্যান্সারটা আমার কি হবে বলো তো? এখানে অ্যান্সার হবে আমার রিগ্রেশন, অর্থাৎ যেখানে আমি আগের ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে যাচ্ছি। বাকি প্রজেকশন তোমাদের বলে দিয়েছি। রিপ্রেশন এবং রেশনালাইজেশনটা আমরা একটু পরে ডিসকাস করবো। নেক্সট কোশ্চেন। A nurse reminds a client that it is time for group therapy. The client responds by yelling, "You are always telling me what to do, just like my father." What defense mechanism the client is using? অর্থাৎ নার্স একজন ক্লায়েন্টকে রিমাইন্ড করেছে যে তোমার গ্রুপ থেরাপি টাইম হয়ে গেছে, চলো। সে কি বলছে, ইউ আর অলওয়েজ টেলিং মি, তুমি সবসময় আমাকে বলো যে কি করতে হবে, জাস্ট লাইক মাই ফাদার, মানে আমার বাবার মতো তুমি সবসময় আমাকে এরকম ভাবেই বলতে থাকো যে কখন আমি কি করবো। তাহলে এটা কি ধরনের ডিফেন্স মেকানিজম হলো? অপশন দেখো, রিগ্রেশন, ট্রান্সফারেন্স, রিঅ্যাকশন ফরমেশন, কগনিটিভ ডিস্টরশন। রিগ্রেশন আমি অলরেডি বললাম তোমাদের, রিগ্রেশনে আমরা আগের ডেভেলপমেন্টাল স্টেজে যাই, তাহলে রিগ্রেশন আমার হবে না। বাকি তিনটা অপশন তোমাদেরকে বলবো। রিঅ্যাকশন ফরমেশন, রিঅ্যাকশন ফরমেশন বলতে কি বুঝি, রিপ্লেসিং অন অ্যাকসেপ্টেবল ফিলিংস উইথ দেয়ার এক্সাক্ট অপোজিট। একটু ভুল হয়েছে, এটা আনঅ্যাকসেপ্টেবল। আনঅ্যাকসেপ্টেবল ফিলিংস উইথ দেয়ার এক্সাক্ট অপোজিট, অর্থাৎ আমাদের যে ফিলিংসটা রয়েছে সেটাকে আমি এক্স্যাক্টলি অপোজিট শো করছি। অর্থাৎ দেখো একটু বেশ মজার জিনিসটা, মানে আমার কাউকে একদমই পছন্দ নয়, ঠিক আছে, মানে কোনো একজন মানুষকে, কোনো একজন ফ্রেন্ডকে বা কোনো একজন টিচারকে আমার একদম পছন্দ নয়, কিন্তু আমি তার সাথে বিহেভিয়ারটা কেমন করছি, বিহেভিয়ারটা ঠিক অপোজিট করছি, মানে আমার তাকে খুব পছন্দ, মানে একদম তার সাথে এমন বিহেভিয়ার করছি যে সে বুঝতেই পারবে না যে আমি তাকে পছন্দ করি না। বুঝতে পারলে? তাহলে সেটা হচ্ছে রিয়েকশন ফরমেশন, মানে আমি রিয়েকশনটা তৈরি করে দিচ্ছি। মানে ধরো আমার একজন টিচারকে একদম ভালো লাগে না, বা আমি টিউশনে যাই, আমার কোনো একজন ফ্রেন্ডকে একদম পছন্দ না, কিন্তু তার সাথে আমি খুব ভালো বিহেভিয়ার করি এবং যাদের সে মনে করে যে আমার খুব ভালো বন্ধু। বুঝতে পারলেন? তাহলে সেটা হচ্ছে আমার রিঅ্যাকশন ফরমেশন, মনে থাকবে। আর একটা কি, ট্রান্সফারেন্স। ট্রান্সফারেন্স বলতে আমরা কি বুঝি, ইমেজ অফ ওয়ান পার্সন ইজ আনকনসিয়াসলি আইডেন্টিফাইড উইথ দ্যাট অফ অ্যানাদার। অর্থাৎ আমি একজন মানুষের মধ্যে অন্য একজন মানুষের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ
আমি সামনে যাকে দেখছি একজন মানুষকে, তাকে দেখে আমার পুরনো একজন চেনা সেরকম মানুষের কথা মনে পড়ে যাচ্ছে এবং তার উপরে আমি সেই ফিলিংসটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ট্রান্সপারেন্স। এক্সাম্পল কিরকম হবে বলতো ট্রান্সপারেন্সি? যেমন আম, একজন পেশেন্ট মেন্টাল হেলথ হসপিটালে রয়েছে এবং সে নার্সকে দেখেছে এবং তাকে দেখে তার মনে হচ্ছে যে তার মেয়ের কথা মনে পড়ছে এবং সে সেই নার্সের মধ্যে তার মেয়েকে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্স। এর সাথে রিলেটেড আরো একটা টার্ম আছে, তোমাদের কি মনে আছে? যেটা আমরা বলি কাউন্টার ট্রান্সপারেন্স। কাউন্টার ট্রান্সপারেন্স, এটা ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ে না, কিন্তু যেহেতু টার্মটা এলো একসাথে তাই বলে দিচ্ছি। কাউন্টার ট্রান্সপারেন্সটা কি? কাউন্টার ট্রান্সপারেন্সের ঠিক অপোজিট, অর্থাৎ অপোজিট বলতে এখানে পার্সনের ফিলিংস তৈরি হচ্ছে হেল্প পার্সনের উপরে এবং কাউন্টার ট্রান্সপারেন্সের ক্ষেত্রে নার্স বা সিস্টার তাদের একটা ফিলিংস তৈরি হচ্ছে আমার পেশেন্টের উপরে। অর্থাৎ আমি একজন সিস্টার, আমি একজন পেশেন্টকে দেখলাম যাকে দেখে আমার বাবা কাকা দাদু দিদা যাই হোক তাদের কথা আমার মনে পড়লো এবং তার প্রতি আমি একটা আনডিউ একটা এক্সপ্রেশন দেখাচ্ছি বা একটা ফিলিংস আমার কাজ করছে, সেটাকে বলা হচ্ছে কাউন্টার ট্রান্সপারেন্স। বুঝেছো? তাহলে ট্রান্সপারেন্স হচ্ছে আমার আমি আনকনসিয়াসলি কারোর সাথে, আমি আমার আইডেন্টিফাইড কারোর উপরে মতো আমি তার সাথে বিহেভ করছি, সেটাই হচ্ছে আমার ট্রান্সপারেন্স। তাহলে এখানে কোশ্চেনে দেখো, ইউ আর অলওয়েজ টেলিং মি হোয়াট টু ডু জাস্ট লাইক মাই ফাদার। তাহলে আমি আমার বাবা যেরকম ভাবে আমাকে বলে তার সাথে আমি যে আমাকে সিস্টার যে বলছিলেন আহ, করো, সেটার সাথে আমি রিলেট করলাম। তাহলে এখানটার অ্যান্সারটা কি হবে? ট্রান্সপারেন্স হবে। এখানে রাইট অ্যান্সার হবে আমার ট্রান্সপারেন্স। রিয়েকশন ফর্মেশন কেন হলো না বুঝতে পারলে তো? রিয়েকশন ফর্মেশনে কিন্তু আমরা অপোজিট রিয়েকশন দিই, যেটা আমি ফিল করি ঠিক তার অপোজিট রিয়েকশনটা দিই। আর কগনিটিভ ডিস্টরশন বলতে, কগনিটিভ ডিস্টরশনের অনেক রকমের ভাগ রয়েছে, যেটা আমার এই ডিফেন্স মেকানিজমের সাথে রিলেটেড নয়। তো কগনিটিভ ডিস্টরশনে আমরা বিভিন্ন ধরনের বিহেভিয়ার, যেমন লাইং বা মানে মিথ্যে কথা বলা বা কোনো একটা পার্টিকুলার ওয়েতে বিহেভ করা, সেগুলো আমরা কগনিটিভ ডিস্টরশনের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন, what should a nurse conclude that a client is doing when making up stories to fill in the blank spaces of memory? অর্থাৎ মেমোরিতে কিছু ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়েছে যেটার কারণে ক্লায়েন্ট কিছু বলতে গিয়ে সেখানে অন্য কথা দিচ্ছে, অন্য কথা বলছে সেখানটায়। তো সেটাকে কি বলবো? লাইং, ডিনাইং, রেশনালাইজিং আর কনফাবুলেটিং। লাইং মানে আমরা কি বুঝি? লাইং মানে মিথ্যে কথা বলে, এটা মিথ্যে কথা বলছে। আর ডিনাইং, অর্থাৎ ডিনাইং মানে যেটাকে আমরা অ্যাকসেপ্ট করি না বা আমরা মানতে চাই না, যেটা বললো সেটাকে আমি ডিনাই করে গেলাম, অর্থাৎ আমি মানলাম না। এটা হচ্ছে আমার ডিনাই। বাকি দুটো রেশনালাইজিং আর কনফাবুলেটিংটা কি বলি তোমাদের। রেশনালাইজিং হচ্ছে joy and delight of the average human being, simply finding a logical reason for the things one wants to do। অর্থাৎ আমি যেটা করতে চাইছি সেটার জন্যে আমি একটা কারণ তোমাকে দেব। মানে একটা কিছু আমি করতে চাই, যেটা করার মানে করে ফেলেছি বা করব, সেটার জন্য তোমাকে আমি একটা কিছু বোঝাচ্ছি যে দেখো আমি এটা এই কারণে করতে চাইছি, সেটা হচ্ছে আমার রেশনাল দেওয়া। মানে একটা কারণ আমার মনের মধ্যে কাজ করেছে, যে কারণটা আমি তোমাকে দিচ্ছি এবং সেটা কোনো একটা কাজ করার আগেও হতে পারে পরেও হতে পারে। বুঝতে পারলে? তাহলে এক্সাম্পল দেখো এরকম ভাবে যে তুমি শপিং এ গেছো বা তুমি মার্কেটে গেছো, দিয়ে তুমি অনেক খরচ করে অনেক কিছু জিনিসপত্র কিনে ফেলেছো। এবার বাড়িতে এসে তোমার হাজবেন্ড বা তোমার বাবা তোমাকে বলছে, আরে এত খরচ হয়ে গেল, এত কিছু কেন? মানে সেখান থেকে তুমি বাঁচার জন্য তুমি ভাবতে ভাবতেই এলে যে বাড়িকে এটা বলবো যে আমি ওখানে সেল চলছিল, আমি অনেক ডিসকাউন্ট পেয়েছি এবং সেই কারণে আমি এত শপিং করে ফেলেছি এবং এরকম ডিসকাউন্টে এত সুন্দর জিনিস আর কখনো পাবো না আমি, সেই জন্য আমি সব কিনে ফেলেছি। তো এই যে তোমার মনের মধ্যে একটা অ্যান্সার রেডি হয়ে গেল এবং তুমি বাড়ি এসে সেটাই বলে দিলে এবং সেখান থেকে তুমি সেই সিচুয়েশন থেকে তুমি বেরিয়ে চলে এলে। তাহলে এটা হলো তোমার র্যাশনালাইজেশন। মনে থাকবে। তাহলে তুমি যখন কোনো কিছুর জন্য বা তোমার কোনো একটা কাজের জন্য, কোনো একটা অ্যাক্টিভিটির জন্য তুমি যখন একটা কারণ খুঁজে বার করছো এবং সেই কারণটা তুমি দেখাচ্ছ, রেশনাল দিচ্ছ, সেটাই হচ্ছে তোমার রেশনালাইজেশন। তাহলে রেশনালাইজেশনের সাথে রেশনাল মনে রাখবে এবং সেখান থেকে রেশনালাইজেশনটা মনে রাখবে। ওকে। কনফাবুলেটিং কি? কনফাবুলেটিং হচ্ছে কি, দ্য আনকনসিয়াস ফিলিং অফ মেমোরি গ্যাপস বাই ইমাজিনড অর আনট্রু এক্সপিরিয়েন্সেস ডিউ টু মেমোরি ইমপেয়ারমেন্ট। অর্থাৎ যেটা আমার কোশ্চেনে ছিল, যে আমার কিছু মেমোরি গ্যাপ রয়েছে সেটা আমি কিছু অন্য কোনো কথাবার্তা দিয়ে ফিল আপ করে দিচ্ছি এবং এটা কিন্তু মানুষ ইচ্ছাকৃতভাবে করছে সেটা কিন্তু নয়, সেটা তার মেমোরি ইমপেয়ারমেন্ট হয়েছে, তার কোনো ডিজিজ রয়েছে যে কারণে সে মনে রাখতে পারছে না এবং সেই ইমপেয়ারমেন্টের কারণেই কিন্তু সে অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা তার মধ্যে দিচ্ছে।
বুঝতে পারলে? মানে অর্থাৎ আমি হয়তো কোনো একটা গল্প জানি বা কোনো একটা এক্সপেরিয়েন্স, কোনো একটা ইভেন্টে আমিও প্রেজেন্ট ছিলাম। তার সাথে আমি যার থেকে গল্প শুনছি সেও প্রেজেন্ট ছিল। তো সেখানে সেই ইভেন্টটা সেও এক্সপেরিয়েন্স করেছে, আমিও এক্সপেরিয়েন্স করেছি। আমি এসে তাকে জিজ্ঞেস করলাম যে, "তুমি যে ওখানে ছিলে, তুমি কি দেখলে বা কি বুঝলে আমাকে বলো।" এবং সে বলতে গিয়ে তুমি দেখলে যে কিছু, কিছু জায়গায় সে এক্সাক্টলি সেটা না বলে আরো অন্য কিছু কথাবার্তা বা অন্য কিছু সেখানে অ্যাডিশন করে দিচ্ছে। তাহলে এই যে অ্যাডিশনটা হয়ে গেল, এটাকেই আমরা বলছি কনফ্যাবুলেটিং এবং এটা কিন্তু মেমোরি ইম্পেয়ারমেন্টের জন্য হচ্ছে। সে বানিয়ে, বানিয়ে মিথ্যে কথা বলছে বা বানিয়ে, বানিয়ে কিছু জুড়ছে সেটা কিন্তু না। এটা কিন্তু মেমোরি ইম্পেয়ারমেন্টের জন্য হচ্ছে। তাহলে এখানটায় আমার অ্যান্সারটা কি হবে? যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ স্পেসেস অফ মেমোরি, মেক আপ স্টোরি, তাহলে এটা হবে আমার কনফ্যাবুলেটিং। ক্লিয়ার হলো? নেক্সট। A client with diabetes mellitus is able to discuss in detail the DM process while eating a piece of cake. অর্থাৎ একজন ডায়াবেটিস মেলিটাসের পেশেন্ট একটা কেক খাচ্ছে এবং খেতে খেতে সে পুরো ডায়াবেটিস মেলিটাসের প্রসেস মানে ডিজিজ প্রসেস যা যা হয় সেগুলো সব সে এক্সপ্লেন করে দিল ডিটেলসে। হোয়াট ডিফেন্স মেকানিজম ডাজ দ্য নার্স আইডেন্টিফাই হোয়েন ইভালুয়েটিং দিস বিহেভিয়ার? অর্থাৎ এই বিয়ে মানে কেক খাচ্ছিল তার সাথে এই ডিজিজ প্রসেসটা বলার কি প্রয়োজন ছিল? এটাকে নার্স কি বলে ডিফাইন করবে? প্রজেকশন, ডিসোসিয়েশন, ডিসপ্লেসমেন্ট, ইন্টেলেকচুয়ালাইজেশন। তাহলে প্রজেকশন আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। তাহলে প্রজেকশনটা কি ছিল? প্রজেকশন ছিল যেখানে হচ্ছে যে আমি নিজের ভুল দেখি না অন্যের ভুল দেখি। তাহলে এখানে তো ভুল দেখার কোনো প্রশ্নই নেই। তাহলে প্রজেকশন আমার হবে না। ডিসোসিয়েশন কি? ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার তোমরা পড়েছো যেখানে একটার বেশি পার্সোনালিটি একই মানুষের মধ্যে সাইমultaneously কাজ করতে থাকে। তাহলে এখানে সেটারও কোনো প্রশ্নই ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার নেই, ডিসোসিয়েশনের এখানে নেই। বাকি রইল ডিসপ্লেসমেন্ট আর ইন্টেলেকচুয়ালাইজেশন। তাহলে এই দুটো তোমাদের আমি বলি। ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি? An emotional feeling is transferred to person or objects who are less dangerous than those who initially arouse the emotion. অর্থাৎ আমার ইমোশনাল ফিলিংটা অন্যের উপরে ট্রান্সফার হয়ে গেল লেস ডেঞ্জারাস কারোর উপর এবং যে অ্যাকচুয়ালি আমার ইমোশনের কারণ তার উপরে ইমোশনের মানে এক্সপ্রেশনটা হলো না, না হয়ে অন্য লেস ডেঞ্জারাস কারোর উপরে হলো। এবং এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে যে তোমার হাত থেকে ফুলদানি একটা পড়ে গিয়ে ভেঙে গেছে, ভেঙে ফেলেছো এবং ভেঙে ফেলার পরে তোমার বাবা তোমাকে ভীষণ বকলো। হ্যাঁ, ভীষণ বকা তুমি বাবার কাছ থেকে খেয়ে নিলে এবং তোমার খুব রাগ হলো। তুমি ভাবছো আমি কি ইচ্ছে করে ফেলেছিলাম? আমি কি চেয়েছিলাম এটাকে ভাঙতে? তাও আমাকে এত বকলো। মানে খুব ইচ্ছে হলো বাবার উপরেই তুমি উল্টে আরো দুটো কথা চিৎকারটা করে দিই। কিন্তু তুমি তো সেটা করাটা উচিত নয়। তাহলে তুমি কি করলে? তুমি বাবার কাছে বকা খেয়ে নিলে, শুনে নিলে এবং এসে তুমি ফিরে সেই একই রাগটা, যে রাগটা হয়েছিল ভেতরে তৈরি, ছিল বাড়িতে তোমার ছোট্ট ভাই দিলে তার উপরে দিয়ে একদম। মানে পুরো রাগটা তুমি ভাইয়ের উপরে দিয়ে দিলে এবং তার উপরে তুমি অকারণেই চিৎকারটা একটু করে দিলে বা তাকে দুটা ঘা মেরেও দিলে, বকেও দিলে, এরকম করে করলে। তাহলে তোমার যে ইমোশনাল ফিলিংটা হয়েছিল, রাগটা তৈরি হয়েছিল তোমার বাবার প্রতি, যেটা তোমার কারণেই বাবা বকেছে এবং তার কারণে বাবার কারণেই তোমার মধ্যে যে রাগটা তৈরি হয়েছিল, সেই রাগটা তুমি দিলে কার উপরে? ভাইয়ের উপরে। তাহলে তোমার ইমোশনাল ফিলিংটা বাবার উপরে যেতে পারলো না, তার থেকে লেস ডেঞ্জারাস, মানে ভাই তোমার থেকে ছোট, সে তো তোমাকে কিছু বলবে না এবং তার উপরে এসে তুমি তোমার সেই ইমোশনাল ফিলিংটা আউটবাস্ট করলে। তাহলে এই যে তোমার ইমোশনাল শিফটটা হলো সেটা হয়ে গেল আমার ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ প্লেসমেন্টটা আলাদা, মানে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ জায়গা থেকে অন্য জায়গায় গেল বলে এটা হলো ডিসপ্লেসমেন্ট, মনে থাকবে। নেক্সট হচ্ছে তোমার ইন্টেলেকচুয়ালাইজেশন। এটা কি? It refers to an attempt of an individual to avoid or confront with the impulses which are objectionable or painful by appropriate use of reasoning or logic. অর্থাৎ আমার একটা কোনো ইম্পালস যেটা কিনা অবজেকশনেবল বা পেনফুল সেটাকে আমি রিজনিং বা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এক্সাম্পল কিরকম দেখো, একজন মানুষ যে কিনা তার ফ্যামিলিকে সুনামিতে হারিয়েছে, সে কিনা লাইফ এবং ডেথ বা বার্থ এবং ডেথের প্যাথোফিজিওলজি এক্সপ্লেন করছে বা বলছে জন্ম মৃত্যু তো সবার হতেই থাকে, এগুলো তো পূর্ব নির্ধারিত, কিছু তো কারোর হাতে নেই, এরকম ভাবে সে এক্সপ্লেন করছে। বা আমার এখানটা যেরকম কোশ্চেনটা ছিল যে ডায়াবেটিস মেলিটাসের পেশেন্ট, সে জানে যে একটা পিস অফ কেক যদি সে খায় সেখানে তাকে বকা দেবে লোকজন। তো তখন সে কি বলছে, সে পুরো ডিজিজের প্যাথোফিজিওলজি আমাকে বুঝিয়ে দিল যে দেখো শুধু একটা কেক খেলেই হয়তো আমার ডায়াবেটিস সুগার বেড়ে যাবে না। এবং সে প্যাথোফিজিওলজি সেই কারণে সে সেটাকে ন্যাশনালাইজিং করতে চাইছে, অর্থাৎ সে বোঝাতে চাইছে যে এটাই হচ্ছে যে কারণ এবং সেটাই হচ্ছে যে আমার ইন্টেলেকচুয়ালাইজেশন এবং এটা তাহলে আমার অ্যান্সার হবে ইন্টেলেকচুয়ালাইজেশন। আর এটা দেখো আমরা পড়েছিলাম রেশনালাইজেশন, অর্থাৎ এখানেও কিন্তু কারণ দেখাচ্ছে। তাহলে এই রেশনালাইজেশনেও একটা কারণ দেখানো আর
ইন্টেলেকচুয়ালাইজেশনও একটা কারণ দেখানো, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। মানে এখানে যদি তোমার রেশনালাইজেশন থাকতো অপশন, তাহলে তোমার মনে হতো যে রেশনালাইজেশন কেন হবে না, সে তো কারণই দেখাচ্ছে, যে কেক খাচ্ছে এবং তার কারণ দেখাচ্ছে। কিন্তু এখানটায় কেন হবে না রেশনালাইজেশন, এখানে অপশনই নেই, তাও বলছি দেখো ইন্টেলেকচুয়ালাইজেশন আর রেশনালাইজেশনের মধ্যে একটা ফাইন লাইন ডিফারেন্স হচ্ছে যে রেশনালাইজেশনটা এখানে মেনশন করা আছে জয় এন্ড ডিলাইট অফ দ্য হিউম্যান বিং, মানে তুমি এটা কিছু একটা আনন্দ করে কিছু একটা করে ফেলেছো এবং তার জন্য তুমি রিজনিং দেখাচ্ছ। আর ইন্টেলেকচুয়ালাইজেশনে কি হয়, সেখানে একটা ইভেন্ট যেটা তার লাইফে ঘটে গেছে, যেটাকে সে কোনোভাবেই ব্যাকওয়ার্ড করতে পারবে না, মানে যেমন ডায়াবেটিস মেলিটাসকে সে কোনোভাবেই ব্যাকওয়ার্ড করতে পারবে না, বা ধরো তার ডেথ অফ সামওয়ান, সেটাও সে কোনোভাবে ব্যাকওয়ার্ড করতে পারবে না। তো সেটার জন্য সে নিজেকে বুঝিয়ে বা নিজেকে সেই প্রসেসটাকে বুঝিয়ে সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে এবং তার সাথে সে এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তোমার ডিফারেন্স রেশনালাইজেশন আর ইন্টেলেকচুয়ালাইজেশনের মধ্যে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানটায় আমার অ্যান্সার হবে ইন্টেলেকচুয়ালাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন। Incidents of child molestation often are revealed years later when the victim is an adult. Which defense mechanism reflects this situation? অর্থাৎ চাইল্ড molestation হয়েছে, অর্থাৎ চাইল্ডহুড পিরিয়ডে যেটা হয়েছে সেটা যখন সে অ্যাডাল্ট হচ্ছে তখন তার প্রকাশ পাচ্ছে বা সে সেটা বলছে বা সেটা সামনে আসছে। তাহলে এটা কি ধরনের ডিফেন্স মেকানিজম? আইসোলেশন, রিপ্রেশন, ইন্ট্রোজেকশন, রিগ্রেশন। এই চারটের মধ্যে রিগ্রেশনটা আমি অলরেডি বলে দিয়েছি, বাকি তিনটে তাহলে এবার তোমাদের বলি। প্রথমে হচ্ছে আমার রিপ্রেশন। রিপ্রেশন বলতে কি বোঝায়? আনপ্লেজেন্ট or unacceptable experiences, emotions or motivations are actively forced into the unconscious and kept there. অর্থাৎ কিছু আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স বা আনএক্সেপ্টেবল এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা কোনোভাবেই মানতে পারছি না বা মেনে নেওয়া যাচ্ছে না, সেটা আমার বা সেই ধরনের ইমোশন বা এক্সপিরিয়েন্স গুলো কি হচ্ছে, আমার আনকনসিয়াস মাইন্ডে চলে যাচ্ছে। এবং সেটা কিন্তু আনকনসিয়াস লেভেলে হচ্ছে, মানে আমি চাইছি বলে সেটা চলে যাচ্ছে সেরকম না, সেটা আপনা থেকেই চলে যাচ্ছে। অর্থাৎ কিছু আনপ্লেজেন্ট মেমোরি, কিছু আনঅ্যাকসেপ্টেবল থট, যেগুলো আমরা কোনোভাবেই মনে রাখতে চাই না, সেগুলো নিজে থেকেই কিন্তু আমরা ভুলে যাচ্ছি, এবং সেটা হচ্ছে যে আনকনসিয়াস লেভেলে যখন হচ্ছে সেটাকে আমরা বলছি রিপ্রেশন। রিপ্রেশনের এক্সাম্পল কি হবে? রিপ্রেশন, রিপ্রেশন বলতে আমরা কি বুঝবো? Unpleasant or unacceptable experiences, emotions, or motivations are actively forced into the unconscious and kept there. It works on unconscious level. অর্থাৎ আমার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আনপ্লিজেন্ট বা আমি অ্যাকসেপ্ট করতে পারি না, যেগুলো আমার ভালো লাগে না, যেই জিনিসগুলো আমার লাইফে ঘটে গেছে কিন্তু আমার একদমই ভালো লাগে না, সেগুলোকে আমি কি করছি, সেগুলো আমার আনকনসিয়াস মাইন্ডে চলে যাচ্ছে। অর্থাৎ সেগুলোর কোনো ট্রেস বা কোনো চিহ্ন আমার প্রেজেন্টের মধ্যে থাকবে না। এবং সেটা কিভাবে হচ্ছে? আনকনসিয়াস লেভেলে হচ্ছে, মানে সেটাকে যে আমি চাইছি বলেই চলে যাচ্ছে সেরকম না, মানে সেটা এতটাই আনপ্লিজেন্ট, সেটা নিজে থেকেই আনকনসিয়াসলি আনকনসিয়াস লেভেলে চলে যাচ্ছে। বুঝতে পারলে? মানে আমি চাইছি বলে সেটা যাচ্ছে এরকম না, আনকনসিয়াসলি, মানে আমি হয়তো জানিও না যে সেটা আমার পুরোনো একটা মেমোরিতে গিয়ে কোথাও রয়ে গেছে, আনকনসিয়াসলি সেটা আমার আনকনসিয়াস মাইন্ডে চলে যাচ্ছে এবং সেখানেই রয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার রিপ্রেশন। এক্সাম্পল কি? যেমন কোনো খারাপ এক্সপিরিয়েন্স, যেমন ধরো ডেথ অফ সাম লাভ ওয়ান, বা হচ্ছে তোমার চাইল্ডহুড অ্যাবিউজ, রেপ, এই ধরনের ইনসিডেন্ট যেগুলো কিনা আমরা কেউই মনে রাখতে চাই না, সেই জিনিসগুলো যখন আমার আনকনসিয়াস মাইন্ডে গিয়ে জমা পড়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে আমার রিপ্রেশন। এবং রিপ্রেশনের আরো একটা রয়েছে, যেমন ধরো ছোটবেলায় কোনো বাচ্চাকে একটা কুকুর কামড়েছিল এবং তখন সেটা তার মনে নেই যে কুকুর কামড়েছিল, এবং তার সেই যে পেনফুল এক্সপিরিয়েন্স যে তখন এক্সপিরিয়েন্স করেছে, সেখান থেকেই ভবিষ্যৎকালে তার একটা কুকুরের প্রতি ফোবিয়া জন্মে গেল। বুঝতে পারলে? তাহলে এটাও কিন্তু একটা রিপ্রেসড মেমোরি তার যে একটা রয়েছে ডগ বাইটের, সেটা হয়তো তার এখন মনে নেই যে ছোটবেলায় তাকে ডগ বাইট করেছিল, কিন্তু তার সেই এক্সপিরিয়েন্সটার জন্য সে হয়তো কুকুরকে এখন ভয় পায়। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমার রিপ্রেশনের এক্সাম্পল। নেক্সট হচ্ছে ইন্ট্রোজেকশন। ইন্ট্রোজেকশন বলতে আমরা কি বুঝি? In introjection, the values and characteristics of significant persons are incorporated in one's personality. অর্থাৎ কোনো একজন সিগনিফিকেন্ট পার্সন তোমার লাইফে, যার বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে তোমার পার্সোনালিটি চেঞ্জ হচ্ছে বা তোমার পার্সোনালিটির উপরে তার এফেক্টটা দেখা যাচ্ছে। যেমন হচ্ছে যে তোমার বাচ্চাদের মধ্যে তার বাবা মায়ের ছবি দেখা যায়, যে বলে যে কোনো বাচ্চার মধ্যে বাচ্চার যে ইমোশনাল ডেভেলপমেন্ট হয়েছে সেটা তার মা বাবার মতো হয়েছে, এবং এটা হচ্ছে ইন্ট্রোজেকশনের এক্সাম্পল। বা ধরো কোনো একজন ফিমেল
যে কিনা খুব সাধারণভাবেই জীবনযাপন করতো বা খুব সাধারণভাবে থাকতে পছন্দ করতো। কিন্তু তার বিয়ের পরে তার হাসব্যান্ড যে sophisticated ওয়েতে থাকে বা তার যে ওয়ে অফ লিভিং যেটা, সেটার সাথে সে অ্যাকস্টম হয়ে গেল এবং সেখান থেকে সেও সেই রকম ভাবেই বিহেভ বা সেই রকম ভাবে সে থাকতে শুরু করলো। এটা হচ্ছে আমার introjection এর এক্সাম্পল। বুঝতে পারলে? নেক্সট, আইসোলেশন। আইসোলেশন বলতে কি বলছি? ইট রেফার্স টু হোয়েন আ পার্সন ডাজ নট ওয়ান্ট টু অ্যাটাচ ফিলিংস অর টু থিঙ্কিং। অর্থাৎ আমার কোনো একটা চিন্তা ভাবনার মধ্যে আমি কোনো ফিলিংসটা অ্যাটাচ করব না। অর্থাৎ আমার সাথে যেটা হয়েছে সেটার সাথে রিলেটেড করে এরপরে কোনো একটা ইভেন্ট আমার লাইফে এলো যখন কিনা আমার সেখানটার কোনো ইমোশন কাজ করছে না। আমি কাজটা করে যাচ্ছি, হয়তো সেই কাজটাই আমি করছি, কিন্তু আমার সেখানে কোনো ইমোশন কাজ করছে না। এক্সাম্পল দেখো, মাদার লস্ট হার ডটার ইন অ্যাক্সিডেন্ট, সি ডাজ এভরিথিং অ্যাজ আ লাস্ট রাইস ইন আ মেকানিক্যাল ওয়েজ। অর্থাৎ মা হচ্ছে যে তার মেয়েকে অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলেছে এবং তারপরে যে সে তার যে শেষ কাজটা সে করছে সেটা কিন্তু সে মেকানিক্যাল ওয়েতে করছে, সেখানে কিন্তু তার কোনো ফিলিংস নেই। অর্থাৎ এই রকম কাজকর্মের ক্ষেত্রে দেখা যায় যে কান্নাকাটি করছে বা স্যাড ফিল একটা রয়েছে তার মধ্যে, সেইটা কিন্তু তুমি তার কাজকর্মের মধ্যে দেখতে পাবে না। সে কিন্তু একটা মেকানিক্যাল ওয়েতে টোটাল কাজটা সে করে যাবে, কিন্তু তার মধ্যে কোনো দুঃখের ছাপও তুমি দেখতে পাবে না বা কোনো কান্নাকাটি করাও দেখতে পাবে না। এটা হচ্ছে আমার আইসোলেশন। অর্থাৎ তুমি যখন তোমার কাজ থেকে ইমোশনটাকে বাদ দিয়ে দেবে বা তোমার যে ফিলিংসটা সেটাকে বাদ দিয়ে দেবে, তখন সেটা হয়ে যাবে আইসোলেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানটায় আমার কোশ্চেন কি ছিল? চাইল্ড মলেস্টেশন হয়েছে এবং সেটা যখন সে অ্যাডাল্ট হয়েছে তখন দেখা যাচ্ছে, তখন তাহলে সেটাকে আমরা কি বলবো? এটা তাহলে আমার হয়ে যাবে রিপ্রেশন। পরিষ্কার হলো পুরোটা? তাহলে আইসোলেশন, রিপ্রেশন, ইন্ট্রোজেকশন, রিগ্রেশন সবগুলো বোঝা গেল। এর আগেও কতগুলো করেছি সেগুলো সব বোঝা গেছে তো? এরপর চলো। A male college student who is smaller than average and unable to participate in sports becomes the life of the party and stylish dresser. What defense mechanism should the nurse determine that the client is using? অর্থাৎ একজন ছেলে, কলেজ স্টুডেন্ট, সে হচ্ছে যে একটু বেঁটে আর কি, মানে অন্যদের তুলনায় একটু শর্ট হাইটের। তাহলে সে হচ্ছে যে স্পোর্টসে পার্টিসিপেট করতে পারছে না, খেলাধুলা করতে পারছে না। সে কি করলো? পার্টি লাইফ আর হচ্ছে যে স্টাইলিশ ড্রেসার, মানে একজন ড্রেসার হলো, মানে স্টাইলিশ সেই রকম, মানে স্পোর্টসে তার হলো না, পারলো না বলে সে অন্যদিকে চলে গেল। তাহলে এটা কি ধরনের ডিফেন্স মেকানিজমস ইউজ করলো? ইন্ট্রোজেকশন, সাবলিমেশন, কম্পেনসেশন, রিঅ্যাকশন ফর্মেশন। তাহলে ইন্ট্রোজেকশন তো এক্ষুনি বললাম, যেখানে একজনের বিহেভিয়ার আমি অন্যের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার ইন্ট্রোজেকশন, সেটা তাহলে আমার হলো না। রিঅ্যাকশন ফর্মেশনও তোমাদের বলেছি, যেখানে একটা অপোজিট রিঅ্যাকশন কাজ করবে, তাহলে এটাও আমার হলো না। বাকি রইলো সাবলিমেশন আর কম্পেনসেশন, এই দুটো কি বলি? সাবলিমেশন বলতে কি বোঝায়? A positive mechanism in which the primitive impulses are transferred or directed to a socially useful goal. অর্থাৎ যেই মেকানিজমে আমার যে প্রিমিটিভ যে ইম্পালসটা আসছে সেটা আমি শো করতে পারছি না, কিন্তু তার পরিবর্তে আমার একটা সোশ্যালি ইউজফুল কোনো একটা গোল বা কোনো একটা কাজ আমি সেটার পরিবর্তে করছি। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল আছে, আ ম্যান হু হ্যাজ স্ট্রং সেক্সুয়াল ড্রাইভ। সে সেই এনার্জিটাকে কিভাবে ইউটিলাইজ করছে? সে পোয়েট্রি লিখছে, পেন্টিং করছে বা এরকমের কিছু কাজকর্ম করছে, যেটা সে আর্টের মাধ্যমে এক্সিবিট করছে। তাহলে এটা হলো আমার সাবলিমেশনের এক্সাম্পল। আর কম্পেনসেশন কি? Adjust a behavior by which tension or anxiety is relieved as the individual makes up for a personal lack or a feeling of inadequacy by emphasizing some personal or social attribute that overshadows the weakness and gains social approval. অর্থাৎ আমার একটা পার্সোনাল ল্যাক রয়েছে কোনো কিছুতে এবং তার জন্য যে অ্যাংজাইটিটা আমার মধ্যে ডেভেলপ হয়েছিল বা যে টেনশনটা আমার মধ্যে কাজ করছিল, সেটা হচ্ছে যে মানে একটা ইনএডুকেসি আমার মধ্যে কাজ করছে, যেটাকে কিনা আমি যেটা ইনএডুকেসির কারণে আমি একটা কিছু করতে পারছি না, কিন্তু সেটাকেই আমি ওভারশ্যাডো করার জন্য আমি অন্য কিছু একটা করছি যেখান থেকে আমি কিনা সোশ্যাল অ্যাপ্রুভাল পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো একটা কাজ আমি একটা আমার হয়তো কোনো সমস্যা রয়েছে ফিজিক্যালি, যেই কারণে আমি করতে পারছি না, কিন্তু সেটা না করতে পেরে আমি তার সেই রকমই অন্য একটা কিছু করছি যেখান থেকে আমি কিনা সোশ্যালি অ্যাকসেপ্ট পাচ্ছি। বুঝতে পারলে? যেমন ধরো, কেউ কারোর একাডেমিকটা ভালো না, কেউ ভালো পড়াশোনায় নয় কিন্তু সে ভালো ছবি আঁকে, কেউ ভালো পড়াশোনায় নয় কিন্তু সে ভালো গান করে, হুম, কেউ ভালো পড়াশোনা করতে পারে না কিন্তু সে ভালো খেলাধুলা করে। বুঝতে পারলে? তাহলে যখনই হচ্ছে যে কোনো একটা ফিল্ডে সে ভালো রেজাল্ট করছে, অন্য একটা জায়গায় সে পারছে না বলে, সেটা হয়ে যাচ্ছে আমার কম্পেনসেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার এখানটায় কোশ্চেন কি ছিল?
লাইফ অফ পার্টি অ্যান্ড স্টাইলিশ ড্রেসার, তাহলে সে হচ্ছে যে স্মলার দেন অ্যাভারেজ ছিল এবং তার জন্য সে স্পোর্টে পার্টিসিপেট করতে পারছিল না, কিন্তু সে কিনা একটা স্টাইলিশ ড্রেসার হয়ে গেল, যেখান থেকে সে একটা সোশ্যাল অ্যাপ্রুভাল পেলো। তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হবে? কম্পেনসেশন হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। Adaptive mechanism of giving excuses when a person cannot solve a problem, অর্থাৎ আমি একটা প্রবলেম সলভ করতে পারছি না তাই জন্য আমি এক্সকিউজ দিচ্ছি, এটা কি হবে? অপশন আছে প্রজেকশন, সাবস্টিটিউশন, রেশনালাইজেশন, কম্পেনসেশন। প্রজেকশন আমরা পড়ে নিয়েছি, অর্থাৎ আমার ভুলটা আমি দেখি না, আমি অন্যের উপর সেটা চাপিয়ে দিই। এখানে কি সেরকম কিছু বলেছে? অন্যের জন্য আমি পারছি না সেটা বলেনি, কিন্তু সেখানে এক্সকিউজ দিচ্ছে যে যে সলভ করতে পারছে না তার জায়গায় একটা এক্সকিউজ দিচ্ছে। তাহলে প্রজেকশন হবে না। সাবস্টিটিউশন আমাদের পড়া হয়নি, সাবস্টিটিউশনটা আগে তাহলে বলে দিই। কি আছে সাবস্টিটিউশন? টু রিডিউস টেনশন রেজাল্টিং ফ্রম frustration by replacing the un, unachievable goal with achievable goal, অর্থাৎ আমার টেনশন আমি রিডিউস করছি কিভাবে? আনঅ্যাচিভেবল গোলটাকে একটা অ্যাচিভেবল গোল দিয়ে রিপ্লেস করছি। যেমন কি, স্টুডেন্ট হু হ্যাজ নট বিন এবল টু গেট অ্যাডমিশন টু এমবিবিএস কোর্স মে ট্রাই টু সাবস্টিটিউট ইট উইথ আ কোর্স অফ ফিজিওথেরাপি। অর্থাৎ এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারিনি তাই জন্য সে ফিজিওথেরাপি কোর্সে ভর্তি হয়েছে, যেটা কিন্তু রিলেটেড। তাহলে ফার্স্টেশন রিলিভ করছে কিভাবে? আনঅ্যাচিভেবল গোলটাকে অ্যাচিভেবল গোল দিয়ে রিপ্লেস করে। তাহলে এখানে আমি সাবস্টিটিউশনে বলছি যে একটা জিনিস করতে পারলো না বলে আরেকটা জিনিস করলো। একটু আগেই তোমাদেরকে আমি বলছিলাম কম্পেনসেশন, তাহলে কম্পেনসেশন আর সাবস্টিটিউশনের মধ্যে মেন ডিফারেন্স কি হলো বলো তো? কম্পেনসেশনের ক্ষেত্রে আমার একটা ফিজিক্যাল ডিফর্মিটি ছিল, ডিফর্মিটি বলবো না, মানে একটা ফিজিক্যাল কোনো একটা কারণ ছিল যে কারণে আমি অ্যাচিভ করতে পারছিলাম না, সেটা ছিল আমার কম্পেনসেশন। কিন্তু যখন সেটার জায়গায় আমার আমি করতে পারিনি, আমার নিজের দক্ষতা নেই সেই কারণে এমবিবিএসটা আমি পেতে পারিনি, সেই জন্য সেই রিলেটেড যখন আমি একটা কিছু করছি তখন সেটা কিন্তু আমার সাবস্টিটিউশন হচ্ছে। অর্থাৎ সাবস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু আমার এরকম কিছু থাকবে না যে আমি আমার মেন্টাল ডিসএবিলিটি আছে সেই কারণে আমি এমবিবিএস করতে পারিনি, সেরকম কিন্তু নয়। আমি একটু কম পড়াশোনা করেছি তার জন্য আমি পারিনি, সেই কারণে আমি অন্য একটা কিছু করছি। ক্লিয়ার হয়েছে? তাহলে সাবস্টিটিউশন এবং কম্পেনসেশন কিন্তু অনেকটা রিলেটেড, তাহলে এখানেও একটা হালকা ডিফারেন্স রয়েছে। তাহলে এখানটায় সাবস্টিটিউশনও হলো না। রেশনালাইজেশন মানে কি ছিল? কারণ দেখানো ছিল, যে কোনো একটা কিছু আমি করেছি তার জন্য আমি কারণ দেখাচ্ছি। আর কম্পেনসেশনটা কি সেটা আমি একটু আগেই বললাম। তাহলে রেশনালাইজেশন এবং কম্পেনসেশনের মধ্যে এটা কোনটা হবে? গিভিং এক্সকিউজ হোয়েন আ পার্সন ক্যান নট সলভ আ প্রবলেম, আমি একটা সমস্যার সমাধান করতে পারছি না তার জন্য আমি রেশনাল দেখাচ্ছি। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে রেশনালাইজেশনটাই হওয়া পসিবল, কারণ আর তো কোনো রিলেটেড সেরকম কোনো অপশন নেই যেখানে আমি বলতে পারি এটা। তাহলে যখন আমি এক্সকিউজ দিচ্ছি কোনো সমস্যার সমাধান করতে পারছি না বলে আমি একটা কারণ দেখিয়ে দিলাম, তাহলে সেটা হয়ে গেল আমার রেশনালাইজেশন। তাহলে এখানে অপশন সি আমার রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লায়েন্ট বিহেভিয়ার ইন্ডিকেটস ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট কোনটা দিয়ে বোঝাবো? ডিসপ্লেসমেন্টের এক্সাম্পল আমি কি দিয়েছিলাম? আমার বাবার উপরে রাগ হয়েছিল, দিলাম আমি ভাইকে, এটাই বলেছিলাম তো। তাহলে এখানে অপশনগুলো দেখি কি আছে। ইগনোরিং আনপ্রেজেন্ট অ্যাসপেক্ট অফ রিয়ালিটি, রিয়ালিটির আনপ্রেজেন্ট অ্যাসপেক্টটাকে ইগনোর করা, এটা হবে না। রেজিস্টিং এনি ডিমান্ড মেড বাই আদার্স, অন্যের কোনো ডিমান্ডকে আমি রেজিস্ট করছি, এটাও হবে না। ইউজিং ইমাজিনারি অ্যাক্টিভিটি টু এসকেপ রিয়ালিটি, অর্থাৎ রিয়ালিটি থেকে এসকেপ করার জন্য আমরা কোনো ইমাজিনারি অ্যাক্টিভিটি করছি, এটাও হচ্ছে না। ডিরেক্টিং পেন্ট আপ ইমোশন টু আদার দেন দ্য প্রাইমারি সোর্স, অর্থাৎ প্রাইমারি সোর্স থেকে আমার একটা ইমোশন তৈরি হয়েছে যেটাকে আমি অন্য জায়গা থেকে রিলিজ করছি, তাহলে অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। Mr. Prakash says, I don't cry because my wife can't bear it. This is an example of, অর্থাৎ বলছে যে আমি কান্নাকাটি করি না কারণ আমার ওয়াইফ এটা নিতে পারে না। তাহলে এটা কি ধরনের এক্সাম্পল? সাপ্রেশন, আনডুইং, রেশনালাইজেশন, রিয়াকশন ফরমেশন। তাহলে কোনগুলো আমাদের এখনো পড়া হয়নি? সাপ্রেশন আর আনডুইংটা এখনো হয়নি পড়া, ওই দুটো আগে পড়ি তারপরে এটার অ্যান্সারটা বলছি। সাপ্রেশন কি? Suppression is a defense mechanism where a conscious effort is made by the individual to dismiss the impulses, feelings and thoughts that are unpleasant to the preconscious mind. অর্থাৎ আমার মাইন্ডে কিছু আনপ্লিজেন্ট থটস বা ফিলিংস রয়েছে যেটা কিনা আমি চাইছি না রাখতে, এবং সেটার জন্য একটা কনসাস এফোর্ট দিচ্ছি সেটাকে
ডিসমিস করার। তাহলে এখানেও আমার একটা কিছু থটস বা ফিলিংস যেটা কিনা আমি আমার মনে রাখতে চাইছি না বলে আমি সরাচ্ছি। এরকম আগেও আমি একটা বলছিলাম, কি বলছিলাম বলতো? রিপ্রেশন বলছিলাম। রিপ্রেশন বলছিলাম, সাপ্রেশন আর রিপ্রেশন বলছিলাম সেটা। রিপ্রেশন। রিপ্রেশনে কি হয়? এখানে বলেছে কনসাস এফোর্ট, মাথায় রাখবে কনসাস এফোর্ট যখন হবে তখন হবে সাপ্রেশন। রিপ্রেশনে কিন্তু আনকনসাসলি হয়, অর্থাৎ আমি জানিও না যে সেটা আমার আনকনসাস মাইন্ডে চলে যাচ্ছে। আর সাপ্রেশনের ক্ষেত্রে আমি চাইছি সেটা আমার দূরে চলে যাক এবং তার জন্য আমি চেষ্টা করছি, তখন এটা হচ্ছে। তাহলে সাপ্রেশনের এক্সাম্পল কি হবে? ধরো আমি এক্সাম দিতে যাচ্ছি এবং দিতে যাওয়ার আগে আমি বাড়িতে আমার মায়ের সাথে একটুখানি আমার ঝগড়া হয়ে গেল এবং তার জন্য আমার মাথার মধ্যে সেটা রয়েছে যে আমার একটু ঝগড়া হয়ে গেছে এবং এক্সাম দিতে বসে আমার বারবার সেটা মনে আসছে এবং তখন আমি ওটাকে মাথা থেকে সরানোর চেষ্টা করছি যে আমি আগে এক্সামটা দিয়ে নিই, তারপর এটা নিয়ে ভাববো এবং এখন আমি এক্সামের দিকে কনসেন্ট্রেট করি। তাহলে আমি আমার ওই যে আনপ্লেজেন্ট ফিলিংসটাকে আমি এখন দূরে সরিয়ে রাখলাম, যাতে কিনা আমি প্রেজেন্টলি এই কাজটা করতে পারি, তারপর ওটা নিয়ে ভাববো বা ওটা আমার পরে। তাহলে আমি কনসাসলি ওটাকে সরিয়ে দিলাম, সেটা হলো আমার সাপ্রেশন। আর রিপ্রেশনটা কি বলেছিলাম মনে আছে তো? রিপ্রেশনে কিন্তু আমি কনসাসলি কিছু করি না, সেটা কিন্তু আনকনসাসলি হয় এবং সেখানেও আমাদের আনপ্লেজেন্ট মেমোরি, থটস, ফিলিং সেটা কিন্তু আমাদের আনকনসাস মাইন্ডে চলে যায়। ক্লিয়ার? আর একটা হচ্ছে আমার আনডুইং, symbolically cancelling or reversing an act which is unacceptable and has already been done। অর্থাৎ আমি একটা কিছু করে ফেলেছি যেটা আনঅ্যাকসেপ্টেবল, মানে যেটা কি মেনে নেওয়া যায় না বা যেটা করা আমার ঠিক হয়নি। তাহলে সেটার জন্য আমি কি করছি? আমি অন্য কিছু একটা করছি যেটা দিয়ে সেটাকে মানে একটু ঢাকা দেওয়া যায় বা চাপা দেওয়া যায় এরকম ভাবে। মানে এক্সাম্পলটা কিরকম? যে বাড়ি থেকে বেরোনোর সময় আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে বা কম ছিল, তার জন্য আমি বাবার উপরে খুব চিৎকার করেছি যে তুমি কেন করে দাওনি, করে রাখোনি, আমি যাব, আমার লেট হয়ে যাবে, এরকম অনেকগুলো কথা আমি বাবার উপরে বলে বেরিয়ে চলে এসেছি এবং আমার খুব খারাপ লেগেছে, এটা আমার ঠিক হয়নি একদম করা। তাহলে আমি কি করছি? যখন আমি বাড়ি ফিরছি তখন আমি বাবার জন্য একটা ফেভারিট কিছু নিয়ে যাচ্ছি যেটা আমার বাবা খেতে পছন্দ করে বা যেটা দেখলে আমার বাবা খুব আনন্দ পাবে, সেরকম একটা কিছু আমি বাবার জন্য নিয়ে যাচ্ছি। এবং আমি যে সকালে যে কাজটা করে বেরিয়েছিলাম এবং যেটার জন্য আমার এখন মনে হচ্ছে যে আমি ভুল করেছি, সেটাকে আমি কম্পেনসেট করার জন্য আমি এখন একটা বাবার জন্য এমন কিছু নিয়ে যাচ্ছি যাতে কিনা বাবা আমার খুশি হয়। তাহলে এটা হলো আমার আনডুইং এর এক্সাম্পল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানটায় আমার কি অ্যান্সার হবে বলো তো? আমি কান্নাকাটি করি না কারণ আমার ওয়াইফ এটা নিতে পারে না। এটা হচ্ছে যে একটা কারণ দেখানো, তাই না? সাপ্রেশন তো হবে না, আনডুইংও হবে না, রিঅ্যাকশন ফর্মেশন নয়, এটা এটা হচ্ছে আমার একটা রেশনালাইজেশন, যে আমি এখানে কারণ দেখালাম। আমি কেন কান্নাকাটি করি না? কারণ আমার ওয়াইফের এটা পছন্দ না, আমি সেই জন্য কান্নাকাটি করি না। ঠিক আছে? তাহলে এটা হলো আমার রেশনালাইজেশনের এক্সাম্পল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ইম্পর্টেন্ট কি? আমি কিন্তু প্রায় সবকটা ডিফেন্স মেকানিজমই বলে দিয়েছি। ওকে, এর মধ্যে প্রজেকশন, রিগ্রেশন, রিপ্রেশন, সাবলিমেশন, রেশনালাইজেশন, ডিসপ্লেসমেন্ট, ইন্টেলেকচুয়ালাইজেশন আর রিঅ্যাকশন ফর্মেশন, এই 8টা কিন্তু তোমাদেরকে একদম মনে রাখতেই হবে। ঠিক আছে? বাকিগুলো যেগুলো বললাম সেগুলো যদি মনে নাও থাকে চলবে, কিন্তু এই 8টা কিন্তু অবশ্যই মনে রাখবে এবং মুখস্থ করবে। ওকে, তাহলে ডিফেন্স মেকানিজম ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে এক্সামে তোমাদের কোশ্চেন আসবেই। তাহলে এগুলো তোমরা পড়বে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, আমি কেমন বোঝালাম, তোমরা কেমন বুঝলে, আমাকে একটু দেখতে হবে তো। কি আছে দেখো? দ্য ইনভলেন্টারি ব্লকিং অফ আনপ্লেজেন্ট ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ ফ্রম ওয়ানস অ্যাওয়ারনেস ইজ নোন অ্যাজ। অর্থাৎ আমার এক্সপিরিয়েন্স থেকে একটা ইনভলেন্টারি ব্লকিং হচ্ছে কোনো আনপ্লেজেন্ট ফিলিংসে, এটার কি হবে? ডিসপ্লেসমেন্ট, রিপ্রেশন, রিগ্রেশন, সাপ্রেশন। রাইট অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে, ভুল অ্যান্সার কিন্তু একদম দেবে না। ওকে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা? তোমরা কি বুঝতে পারলে? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে। বাই বাই।